খেজুরের গুড় নেবে গো? খেজুরের গুড়, আমার কাছে টাটকা টাটকা খেজুরের গুড় আছে, কেউ নেবে গো? এই শীতকালে টাটকা খেজুরের গুড় নাও, আর পায়েস পুলি পিঠে বানিয়ে আয়েশ করে খাও। খেজুরের গুড় নিয়ে যাও গো, খেজুরের গুড় নিয়ে যাও। খেজুরের গুড় নেবে গো? খেজুরের গুড়, আমার কাছে টাটকা টাটকা খেজুরের গুড় আছে, কেউ নেবে গো? এই শীতকালে টাটকা খেজুরের গুড় নাও, আর পায়েস পুলি পিঠে বানিয়ে আয়েশ করে খাও। খেজুরের গুড় নিয়ে যাও গো, খেজুরের গুড় নিয়ে যাও। ও দাদা, আমাকে দিয়ে যাও তো। আমাকে একটু খেজুরের গুড় দিয়ে যাও। 1 কেজি খেজুরের গুড় নেবো। কত করে দিচ্ছ? খেজুরের গুড়টা কিন্তু ভালো হলে কাল পরশু যদি এইদিকে আসো, তাহলে আমি আরো বেশি করে খেজুরের গুড় নেব। কদিন পর তো আমাদের বাড়িতে অনেক অতিথি আসবে, তাই তাদেরকে গ্রামের এই টাটকা খেজুরের গুড়ের পায়েস পিঠে এগুলো সব খাওয়াতে হবে। যাক গে যাক, বলো দেখি, বলো ঠিক করে দামটা বলো। খেজুরের গুড় 1 কিলো কত করে দিচ্ছ? বেশি না গো, একদম জলের দামে খেজুরের গুড় দিচ্ছি। তাও আবার এই টাটকা খেজুরের গুড়, মাত্র 50 টাকা কেজি গো। এত কম দামে এত টাটকা গুড় পাওয়া মুশকিল এখনকার দিনে। খেয়ে দেখো, একবার খেয়ে দেখো এই গুড়টা, আর পারলে তোমার অতিথিদের খাইয়ে দেখো এই গুড়ের পায়েস আর পিঠে। হ্যাঁ, দেখো তোমার কত সুনাম করবে তারা। যাক, তাহলে তো ভালোই হলো। শীতকালে যদি একটু টাটকা খেজুরের গুড় না খাওয়া হয়, তাহলে শীতকালের আমেজটা ঠিক করে পাওয়া যায় বলো দেখি? ঠিক আছে ঠিক আছে, পরশু তাহলে এদিকে এসো। খেজুরের গুড় রাখবো বেশি করে। আজকে অল্প করেই রাখছি, একবার চেখে দেখতে হবে তো বেশি গুড় রাখার আগে। তাই জন্যই দাও, আমাকে অল্প করে ওই 1 কেজি মতো গুড় দিয়ে দাও। নিশ্চয় নিশ্চয় আসবো। আর তোমরা এই গুড়টা খেয়ে দেখো, সবার খুব ভালো লাগবে এই গুড়। যেমন স্বাদ তেমন গুণ। কি গো গিন্নি, কই তুমি? কই গেলে? এইদিকে একটু আসো, এই সব জিনিসপত্রগুলো একটু নিয়ে যাও দেখি। আমি ওই একটু হারাধনদের বাড়ি যাব, বুঝলে? আরে তাড়াতাড়ি আসো এদিকে। কই গো গিন্নি? হ্যাঁ রে বাবা, আমার জন্য কাশির ওষুধটা এনেছিস? কাশিটা খুব বেড়েছে এই ঠান্ডায়, বুঝলি? বৌমা তো আমাকে এই বাসক পাতার রস, মধু সবই খাইয়ে দিয়েছে, কিন্তু তাও কাশিটা পুরোপুরি কমছে না। ওষুধ না খেলে এই কাশি আর সারবে না মনে হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য কাশির ওষুধ নিয়ে এসেছি, আর সাথে তোমার পছন্দের বাজারও এনেছি জানো। আজকে তোমার বৌমাকে বলবো ওই ফুলকপি, গাজর, মটরশুঁটি দিয়ে কচুরি করতে, আর সাথে বেগুন ভাজা। আমি গুড় বিক্রি করে আসার পথেই একেবারে বাজার করে নিয়ে আসলাম এর জন্য, যে ওই সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খাবো। হেভি লাগবে বলো, দেখবে তাহলে তোমার ওই মুখের স্বাদটা আবার ফিরবে। এই কি ঠান্ডা ধরেছে তোমার, আর এই কদিন ধরে তুমি কিছু খেতেও পারছো না। এই তোমার পছন্দের খিচুড়ি খেয়ে যদি তোমার অরুচি কমে। বাহ বাহ বাহ, বেশ ভালো করেছিস। আজকে তাহলে বৌমাকে বেগুন ভাজা না, বরং একটু ওই বেগুনই করতে বলবো।
অনেকদিন ধরে বেগুনি খাই না, তাই আজকে যখন দুপুরে খিচুড়ি হবে তাহলে এই বেগুনিটাও আজকেই হোক। কি বলিস? হ্যাঁ। হ্যাঁ বাবা, তাহলে আমি বেগুনি বানিয়ে দেব আপনাকে, আপনি কোনো চিন্তা করবেন না। আর আর তুমি জল খাবার খাবে না গো? ঘরে তো ঢুকতেই চাইছো না দেখছি। আমি বলি কি, আগে সকালের খাবারটা খেয়ে নাও, তারপর যাও ওখানে হারাধনদের বাড়িতে। সেই কোন সকালে না খেয়ে দিয়ে গুড় নিয়ে বেরিয়ে পড়েছো, আর এই তো সবে বাড়ি ফিরলে। তাই বলছি, এখন না খেয়ে বেরোলে পরে আর খাওয়ার সময় পাবে না। আর এত তাড়াহুড়ারও তো কিছু নেই, হারাধনের বাড়ি তো খুব বেশি দূরে না আমাদের বাড়ি থেকে, এই বেরোলেই পৌঁছে যাবে। না, না গো না, আজ খাওয়ার সময় নেই। হারাধনদের বাড়িতে ভালোই সমস্যা হয়েছে, তাই ও আমাকে তাড়াতাড়ি যেতে বলল। আগে ওর বাড়ি যাই, সেখান থেকে ঘুরে আসি। ওর বাড়ির থেকে ঘুরে আসি কি বলছি গো? আমি তো ভাবছি ওর বাড়ির থেকে সোজা ওই খেজুর গাছ কেটে রস নিয়ে চলে যাব। আজ তাড়াতাড়ি না করলে গুড় জাল দিতে অনেক সময় লেগে যাবে। আজকে তো যা গুড় নিয়ে বেরিয়েছিলাম সবটাই পুরো শেষ হয়ে গেছে, তাই নতুন গুড় না বানালে হবেই না। তুমি তো জানোই গুড়ের এখন খুব চাহিদা। আচ্ছা, যাই গো, অকারণে কথা বলে দেরি করে লাভ কি? আমার ছেলেটা আজও শুধরালো না। একবার কেউ ডাকলেই হয়েছে, তার কথা না শোনা অবধি, তার সাহায্য না করে ওর শান্তি নেই। যাও বৌমা, তুমি খেয়ে নাও গিয়ে, ওর জন্য বসে থেকে আর লাভ নেই। ও ও না হয় তুমি খিচুড়ি বানানোর পরই একেবারে দুপুরে খাবে। কিন্তু তুমি ওর জন্য আবার না খেয়ে খালি পেটে থেকো না, রোগ বাড়িও না, বুঝলে? খেয়ে নাও যে, যাও যাও। হ্যাঁ গো, বললে না তো, দুপুরের পর আর কোনো কথাই বললে না। কিন্তু কি হয়েছে ওদের বাড়িতে? মানে হারাধনদের বাড়িতে যাওয়ার আগে তো বেশ চনমনে ছিলে তুমি, কি সুন্দর বাজার আনলে, বাবার ওষুধ আনলে, আমাকে সবজি দিয়ে খিচুড়ি বানাতে বললে, দুপুরে গরম গরম খাবে বলে। কিন্তু ওদের বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তুমি আর কথাই বলতে চাইছো না, আর কেমন চুপচাপ হয়ে গেছো। এখন এখন তো আমাদের সামনে বাবা নেই, এখন তো অন্তত বলো কি হয়েছেটা কি? কি আর বলবো গো, হারাধনদের বাড়িতে খুব অশান্তি, বুঝলে তো? হারাধনের যা রোজগার তো অনেক কম। জানোই তো, আমরা সবাই দিন আনি আর দিন খাই, তেমন তো কিছু কাজকর্ম নেই। কিন্তু এতে হারাধনের বউয়ের খুব আপত্তি। ওর কথা হলো, সংসারে এত অভাব হলে ও আর এই সংসারে থাকতে পারবে না, ও বাপের বাড়ি চলে যেতে চাইছে। তাই আমাকে হারাধন বলল, সংসারটা একবার ভেঙে যাওয়ার আগে ও একবার অন্তত চেষ্টা করতে চাইছে বেশি রোজগার করার। তাই আমাকেও বলছিল যদি আমি কোনো কাজের ব্যবস্থা করে দিই আর ওর বউকে একটু বুঝিয়ে বলি, যাতে ওর বউ ওকে কিছুটা সময় দেয়। সংসারের এই অভাব দূর করার জন্য কি যে করবে ছেলেটা। ইস রে, হারাধনেরও কপালটা এত খারাপ। এই বছরই তো ছেলেটা মা বাবা দুজনকেই হারালো, আর এখন ওর বউও যদি বলে সংসার ছেড়ে চলে যাবে, তাহলে বেচারা কষ্ট তো পাবেই। ছেলেটা একা হয়ে যাবে গো, একদম একা হয়ে যাবে। তা তুমি কিছু বুঝিয়ে বললে ওর বউকে? না মানে আমি বলতে চাইছি, শেষ পর্যন্ত কি হলো? কাজের কি কিছু ব্যবস্থা করে দিতে পারলে? কিছু কি সুবিধা করতে পারলে ওদের জন্য? কি যে বলো না গিন্নি, আমি নিজেই অভাবের মানুষ,
না আছে কাজ, না আছে পয়সা। আর আমি কি করে ওর ঘরে অভাব মেটাবো বলতো? আমি নিজেই খেজুরের রস নিয়ে আসি, তার দিয়ে গুড় বানানো হয়, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি। তাও শীতকাল বলে এই গুড়ের এত চাহিদা। এই শীতকাল যেতে না যেতেই আবার ওই আখের রস নিয়ে বেরোতে হবে। কি সাংঘাতিক পরিশ্রম করি, তাও তো ওই তোমার হাতে 2 টাকা বেশি দিতে পারি না। কিন্তু তার মধ্যেও তুমি ঠিক ঘর সংসার চালাচ্ছ, আমার বাবার সেবা যত্ন করছো, সব দিকেই দেখছো। তাহলে তাহলে হারাধনের বউ পারবে না কেন? আরে সবাই কি আর সমান হয় নাকি গো? নানা মানুষের জীবনে নানা রকম ইচ্ছে থাকে। আগে আমারও তো কত ইচ্ছে ছিল। আমিও ভাবতাম জানো, আমার বাবার কেন এত টাকা পয়সা নেই, কেন আমরা এত গরিব। খুব রাগ হতো আমার এইসব কথা ভাবলে। তাই একদিন বাবাকে বলেই দিলাম যে এত অভাবে আমি আর থাকতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার এই অভাবে থাকতে। তারপর আমাকে বাবা সেদিনকে বুঝিয়ে বললেন যে আমরা যদি আমাদের কাছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছুরই কোনো অভাব, কোনো কিছুতেই কোনো কষ্ট হবে না। কারণ নিজের কাছে যা আছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে আসল সুখে বেঁচে থাকা। তাই আনন্দের একমাত্র পথ হলো যেইটুকু আছে নিজের কাছে ওটা নিয়েই সুখে থাকতে হবে। আর যদি তা নিয়ে সন্তুষ্ট থাকতে না পারি তাহলে আর কি, তাহলে সারা জীবন দুঃখ ভোগ করতে হবে। তাই যে সন্তুষ্ট না থাকার, তার কাছে প্রচুর থাকলেও সে কোনোদিনও সন্তুষ্ট থাকতে পারে না। এই কথাগুলো সেদিনকে আমার মনে এমন ভাবে লেগেছিল, তারপর থেকে আমি নিজেকে অনেক শুধরে নিয়েছি জানো তো। বাহ, কি দারুণ ভাবে বুঝিয়েছেন তোমার বাবা, তোমাকে কি সুন্দর বুঝিয়েছেন। এর জন্যই আমাদের সংসারে এত অভাবেও তুমি কি ভালোভাবে সবকিছু গুছিয়ে চলো। তোমাকে তোমাকে দেখে মনে হয় এখানকার, এই গ্রামের সব থেকে সুখী মানুষ তুমি। সত্যি, আমি হারাধনদের বাড়ির অশান্তি শুনে ভাবছিলাম 2 দিন পর হয়তো আমাদের বাড়িতেও এই ধরনের অশান্তি হবে। তাই জন্যই আমার মনটা খারাপ ছিল। কিন্তু এখন বুঝতে পারছি হারাধনদের বাড়ির অশান্তি আমাদের বাড়িতে কোনো দিনও হবে না। সত্যি, সত্যি তো আমার সৌভাগ্য যে তোমাকে আমি বউ হিসাবে পেয়েছি। হয়েছে হয়েছে, আমার আর সুনাম করতে হবে না। এইসব আসলেই হয়েছে আমার বাবার শিক্ষার জন্য, যেটা আমি সেদিনকে খুব ভালোভাবে গ্রহণ করেছিলাম। আর মনে মনে ঠিক করেছিলাম যে এবার থেকে আর কোনোদিনও আফসোস করব না। যা পাবো, যতটুকু থাকবে সেইটুকুতেই সুখে থাকার চেষ্টা করব। আচ্ছা শোনো না, তুমি হারাধনকেও একবার বলে দেখো না গো, যাতে ও নিজের বউকে এই কথাগুলো ঠিক করে বোঝায়। একবার যদি ওর বউ এই কথাগুলো বুঝতে পারে না, তাহলে দেখবে ওদের বাড়িতেও আর কোনোদিনও অশান্তি হচ্ছে না। অন্তত অভাব নিয়ে তো অশান্তি হবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ওকে আমি বলবো। এত সুন্দর কথা আমি শুধু ওকে কেন, আমার সব কাছের মানুষ, বন্ধু, প্রতিবেশী, আত্মীয়দের সবাইকে শেখাবো, যাতে সবাই অভাবের মধ্যেও সুখে থাকা শিখতে পারে। যা প্রাপ্ত সেটাই পর্যাপ্ত। অসাধারণ।